أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আর তোমার পালনকর্তা যখন ফেরেশতাদিগকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাতে যাচ্ছি, তখন ফেরেশতাগণ বলল, তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা নিয়ত তোমার গুণকীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তিনি বললেন, নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না। আর আল্লাহ তাআলা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম। অতঃপর সে সমস্ত বস্তু সামগ্রীকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। অতঃপর বললেন, আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো। তারা বলল, তুমি পবিত্র, আমরা কোনো কিছুই জানি না, তবে তুমি যা আমাদেরকে শিখিয়েছ সেগুলো ব্যতীত। নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞানসম্পন্ন হিকমতওয়ালা। আল্লাহ বললেন, হে আদম, ফেরেশতাদেরকে বলে দাও এসবের নাম। তারপর যখন আদম আলাইহিসসালাম বলে দিলেন সেসবের নাম, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করেই অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো। এবং যখন আমি হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করল। সে নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে ইবলিস কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং সেখানে যা চাও যেখান থেকে চাও পরিতৃপ্তি সহকারে খেতে থাকো, কিন্তু এ গাছের নিকটবর্তী হয়ো না, অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। অনন্তর শয়তান তাদের উভয়কে ওখান থেকে পদস্খলিত করেছিল। পরে তারা যে সুখ স্বাচ্ছন্দ্যে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম, তোমরা নেমে যাও। তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে সেখানে কিছুকাল অবস্থান করতে হবে এবং লাভ সংগ্রহ করতে হবে। অতঃপর আদম আলাইহিসসালাম স্বীয় পালনকর্তার কাছ থেকে কয়েকটি কথা শিখে নিলেন। অতঃপর আল্লাহ পাক তার প্রতি করুণা ভরে লক্ষ্য করলেন, নিশ্চয়ই আল্লাহ মহান ক্ষমাশীল ও অসীম দয়ালু। আমাদের আজকে আলোচনা হচ্ছে যে ওয়েলথ সার্চার্স। তো বেসিক্যালি আমি বলেছিলাম যে আমরা যে পড়াশোনাটা করছি এটা বেসিক্যালি একদম যারা ইনিশিয়াল স্টেজে আছেন তাদেরকে ফোকাস করে সাধারণত এটা আমাদের এই আলোচনাটা। যারা মনে করেন পিএল বা অ্যাডভান্স লেভেলে আছেন তারা এই ক্লাসগুলো জানেন, এই পড়াগুলো জানেন, তাদের কাছে এটা অনেকটা বোরিং ফিল হতে পারে। তো আমরা পড়াশোনার পাশাপাশি আরও অনেক কথাবার্তা শুনবো যেগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত অপরিহার্য। হ্যাঁ, আমাদের যে একটা লক্ষ্য যেটা হচ্ছে সিএ পাস করা। সবাই সিএ পড়তে আসছেন, এখানে পাস করতে চাচ্ছেন। তো সিএ পাস করে যে এটাই যে ডেস্টিনেশন, ব্যাপারটা এরকম না। সিএ পাস করবেন আলহামদুলিল্লাহ, সবাই সবার জন্য দোয়া করি, সবাই পাস করবেন, কিন্তু পাস করার পর আপনাদের আসল কাজটা কিন্তু তখন থেকে শুরু, যে আপনাদেরকে ডেভেলপমেন্ট করা। বিভিন্ন সেক্টরগুলো আছে, বিভিন্ন সেক্টরগুলোকে
কী করে ডেভেলপমেন্ট করা যায়, কনসালটেন্সি করবেন। তার আগে তো নিজেকে জানতে হবে। এই জানার জন্য এবং কনসালটেন্সি যে করবেন বা আপনারা যে পরামর্শ দেবেন, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কী করে তারা ডেভেলপ করবে, এইজন্য আপনাদেরকে প্রথমে জ্ঞান আহরণ করতে হবে। তো আমরা জ্ঞান আহরণ করতে আসছি। জ্ঞান আহরণ প্লাস আমাদের প্র্যাকটিক্যাল অনেক কিছু আমাদেরকে প্র্যাকটিক্যালি কাজ করতে হয়। সেখান থেকে আমরা আমাদের অভিজ্ঞতাগুলো আমরা অর্জন করব। অর্জন করার পর আমরা একটা আশা করি একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা আস্তে, আস্তে দিকে এগিয়ে যাব। পাস করার পরে আপনারা বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করবেন, এটাই আ আরকি চাওয়া পাওয়া। আপনাদের একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছে অনেক এক্সপেকটেশন থাকে যে আমাদের যে কোম্পানি দিলেন, যে মালিক তিনি অনেক কিছু আশা করে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে। তো সেই এক্সপেকটেশনের জায়গাগুলো যেন আমরা ফুলফিল করতে পারি, হ্যাঁ? যে সেই হিসেবে আশা করি আমরা নিজেদেরকে গড়ে তুলব। আরেকটা কথা হচ্ছে যে আমাদের শুধু পড়াশোনা করলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলাম, তারপরে জন্মগ্রহণ করলাম, পড়াশোনা করলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হলাম, তারপরে বয়স হয়ে গেল, একদম তো বৃদ্ধ হয়ে যাব আমরা সবাই। তারপরে মারা গেলাম। এই যে একটা লাইফ, হ্যাঁ? জন্ম, মৃত্যু। মাঝখানে আমরা আসছি, কেউ সিএ করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কেউ চার্টার্ড সেক্রেটারি। মাঝখানের মানে জন্ম এবং মৃত্যুর মাঝখানেরটা কথা বলছি, এবং বিভিন্ন জন বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে। তো এটা হচ্ছে যে আল্লাহ এখানে বলে দিয়েছেন যে তোমরা সেখানে কিছুকাল থাকবে, কিছুকাল, কিছু সময়, এবং তোমাদের সেখানে লাভ সংগ্রহ করবে, অর্থাৎ পুণ্য কাজ করতে হবে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা এটা একটা আমাদেরকে কী করার জন্য পাঠিয়েছেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন। যে দেখি তোমরা কী করো। আমাদের প্রতিটা মানুষের মধ্যে হিংসা আছে, প্রতিটি মানুষের মধ্যে অহংকার আছে। আল্লাহ এটা তো অহংকার কিন্তু আল্লাহই তৈরি করে। হিংসা আল্লাহই তৈরি করছে। শয়তান ইবলিসকে কিন্তু আল্লাহই তৈরি করছে। ভালোও আল্লাহ তৈরি করছে, খারাপও আল্লাহ তৈরি করছে। এবং ভালো খারাপ দুটোই একটা মানুষের মধ্যে দিয়ে দিয়েছে। দিয়ে এখন ওকে ওই ওই ভালো এবং খারাপ দুটাকে কন্ট্রোল করার জন্য যে ক্ষমতাটা, সেটাও আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে। যে দেখি বান্দা কোন দিকে যায়, কোনটাকে সে বেশি প্রাধান্য দেয়। এটাই পরীক্ষা। তো একটা জিনিস হচ্ছে যে আপনারা জ্ঞান চর্চা করবেন, যেরকম জ্ঞান, ভালো জ্ঞান যেটা যেটা ডেভেলপমেন্টের জ্ঞান, ভালো জ্ঞান, পবিত্র জ্ঞান, সেগুলো অর্জন করবেন। ভালো জ্ঞানও আছে, খারাপ জ্ঞানও আছে। দুইটাই আল্লাহ সৃষ্টি করছে পরীক্ষা করার জন্য। তো হিংসা মানুষ নিজের মধ্যে না রাখাটা হচ্ছে সবচেয়ে উত্তম, এবং কোনোভাবেই হিংসা রাখা যাবে না। আপনারা মনে করেন যেটা জানেন, একে অপরের সাথে শেয়ার করবেন, জানবেন। আপনার কাছে ৳১ আছে, আমার কাছে ৳১ আছে। আমি যদি আপনাকে ৳১ দিয়ে দেই, তাহলে আমার কাছে ৳0 হলো, আপনার কাছে ৳2 হলো। ঠিক সেমভাবে আপনার কাছে ৳১ আছে, আমার কাছে ৳১ আছে। আপনি যদি আমাকে ৳১ দিয়ে দেন, তাহলে আপনার কাছে ৳0 হলো, আমার কাছে ৳2 হলো। কিন্তু আপনার কাছে একটা জ্ঞান আছে, আমার কাছে একটা জ্ঞান আছে। দুটো যদি এক্সচেঞ্জ করি, তাহলে কিন্তু আপনার জ্ঞানটা 2টা হলো, আমার জ্ঞানও 2টা হলো। তাই জ্ঞান কিন্তু শেয়ারিং এ দানে জ্ঞান বাড়ে একটা কথা আছে না? তো আমরা প্রত্যেকে যেতটুকু জানি, প্রতিটিই আমরা কি করব? প্রত্যেকের সাথে শেয়ার করব। তালাবুল ইলমে ফারিদাতুন কুল্লি আলা মুসলিমিন আল মুসলিমাত। জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ। এখন আপনারা ভালো জ্ঞান আহরণ করবেন না খারাপ জ্ঞান আহরণ করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে, এবং সেই হিসাবে আপনার কর্মফল লিখা হবে, এবং সেই হিসাবে আপনার পরিণতি হবে আফটার ডেথ। কী হবে? সেটা আপনার হাতের কামাই হবে। আমারটা আমার হাতের কামাই হবে। যার আমলনামা তার। তো পড়াশোনার ক্ষেত্রে আমরা একটা জিনিস করে থাকি, যেমন মনে করেন যে আমরা দুজন করে একটা গ্রুপ করে ৭ জন ৭টা চ্যাপ্টার নিলাম। যে যেটা ভালো পায়, বা এভাবে ভাগ করে নিয়ে একেকজন একেকটা চ্যাপ্টারের উপর মনে করেন একটা লেকচার শিট তৈরি করলেন। করে আবার ৭টা গ্রুপ মিলে একসাথে বসে সবগুলো শেয়ার, একদিন ক্লাস নিল, আপনারা ক্লাস ফলো করলেন। এবং যে ২ জন করে করলে হয় কি? জিনিসটা ইফেক্টিভ হয়। তাহলে একবারে আপনার ৭টা চ্যাপ্টার হয়ে গেল। একটা সময়, এখানে একটা সিএতে সময়টা একটা বড় ফ্যাক্টর। গল্পগুজব করে অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করার মতো সময় হাতে একদম নেই। মাঠে বসে উম আড্ডা মারার মতো সময় নেই। হ্যাঁ? তো অল্প সময়ের মধ্যে যে যত তাড়াতাড়ি গেইন করতে পারে, তারটা তত বেটার হয়। আর উম যেটা ইনকাম করবেন, সেটা যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হয়।
তাহলে জীবনটা কামিয়াবি হবে, আদারওয়াইজ কিন্তু প্রবলেম হওয়ার সম্ভাবনাটা চান্স থেকে যায় একটা। তো হালাল উপার্জন একটা কথা আছে না, এটাই। তো অনেক কথা বললাম, অনেকে শুরুর দিকে অনেকে চলে আসছে অলরেডি। তো আমরা এখন ক্লাস শুরু করতে পারি। সেটি হচ্ছে যে আজকে আমরা দেবো ওয়েলথ সারচার্জ। অর্থাৎ কি, যে ওয়েলথ সারচার্জ দেওয়া হয়, যে আহ, তোমার যে সম্পদ আছে, সম্পদের উপর গভর্নমেন্ট একটা চার্জ নেবে। যদি তোমার নির্দিষ্ট পরিমাণ সম্পদ এক্সিট করে, গভর্নমেন্ট বলছে তোমার সম্পদ বেশি হয়ে গেছে, আমাকে তাহলে একটু চার্জ দাও। এটা হচ্ছে সারচার্জ। সম্পদের পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি এক্সিট করে যায়, তাহলে গভর্নমেন্ট বিভিন্ন স্ল্যাবে সে কি করে, সারচার্জ আহরণ করে। আর এটা আমরা পাবো হচ্ছে, আমরা যে রিটার্ন সাবমিট করি না প্রতি বছর, ওই রিটার্নে আমরা এটা পাবো। সেটা হচ্ছে কোনটায় পাবো বলতো? IT10B-তে। হ্যাঁ, IT10B-তে আমরা পাবো। এই যে IT10B-তে, এখানে এই যে চার ধরনের মানুষের জন্য IT10B-টা হচ্ছে তোমার বাধ্যতামূলক। আর এরা ছাড়াও IT10B যে অন্য কেউ দিতে পারবে না, ব্যাপারটা এরকম না। অন্যরা দিতে পারবে এবং দেওয়াটা ভালো। কারণ কি, যে হঠাৎ করে মনে করো তুমি দিচ্ছ না 50 লাখ টাকা, তোমার একটা সময় এক্সিট করে গেল, তুমি IT10B-টা ফিল আপ করা শুরু করলা, কন্ডিশন বলে দিয়েছে যে 50 লাখ টাকা ক্রস করলে তোমাকে, এক্সেস করলে তোমাকে IT10B ফিল আপ করতে হবে। তখন NBR তোমাকে একটা হিয়ারিং কল করতে পারে যে 50 লক্ষ টাকা আপনি হুট করে কোত্থেকে পাইলেন। তো এখন আপনি যদি আহ, বছরের পর বছর রিটার্ন সাবমিটে IT10B-টা দেখিয়ে যান, তাহলে কিন্তু গভর্নমেন্ট তো জানছে, NBR তো জানছে যে আপনার টাকাটা কিভাবে আসতে, প্রতি বছর অ্যাকুমুলেটেড হয়ে 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 আস্তে আস্তে টাকাটা আসছে। ইনকাম সোর্সগুলো সে দেখতে পাচ্ছে কোথা থেকে আসছে। হ্যাঁ, তো তখন হিয়ারিং বা তখন অতটা কোশ্চেন অ্যারাইজ সাধারণত করে না। তো বাধ্যতামূলক না হলেও IT10B-টা সাবমিট করাটা ভালো। রিটার্ন সাবমিট করার সময় এটা দিয়ে দেবেন। এটা একটা রিটার্ন নিয়েছি চলতি বছরের জন্য, অ্যাসেসমেন্ট ইয়ার 25-26-এর একটা কারেন্ট থেকে নেওয়া হয়েছে একজনের কাছ থেকে। তো এখানে দেখেন যে এখানে বলেছে যে কারা কারা, টু হুম ইট মে কনসার্ন, কাদের জন্য IT10B-টা বাধ্যতামূলক। এটা আমরা একটু নিজের ভাষায় নিজের মতো করে একটু দেখি। এখানে দেখো, বলেছে যে প্রথমে বলেছে যে পাবলিক সার্ভেন্ট যারা, পাবলিক চাকর, সরকারি চাকর যারা, চাকরিজীবী, সরকারি চাকরিজীবী। সার্ভেন্ট কথাটা শুনতে কেমন কেমন যেন লাগে, সার্ভেন্ট। হুম, যাই হোক, এখানে পাবলিক সার্ভেন্টই লেখা আছে। এই যে পাবলিক সার্ভেন্টস, অল পাবলিক সার্ভেন্টস, সার্ভেন্ট বলছে টার্মটা। তো সব সরকারি কর্মচারী যারা, তাদের জন্য IT10B-টা অবশ্যই কিন্তু দিতে হবে। তারপর বলেছে তোমার সম্পদ যদি 50 লক্ষ টাকা ক্রস করে দেশে এবং বিদেশে মিলে তোমার যদি 50 লক্ষ টাকা সম্পদ, মোট সম্পদ যদি এক্সেস হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই স্টেটমেন্টটা দিতে হবে। যেমন ধরো তোমার কাছে আছে, ব্যাংকে আছে তোমার কত টাকা, 15 লক্ষ টাকা আছে, ফ্ল্যাট আছে তোমার 40 লক্ষ টাকার, বিদেশে অস্ট্রেলিয়াতে তোমার 5 লক্ষ টাকার একটা সেভিংস আছে। তো এই সবগুলো মিলে তোমার হচ্ছে 60 লক্ষ টাকা। যেহেতু 60 লক্ষ টাকা এক্সিট করলো, 50 লক্ষ টাকার বেশি, তোমাকে এই IT10B স্টেটমেন্টটা কি করতে হবে, সাবমিট অবশ্যই করতে হবে। তুমি বাধ্যতামূলক ভাবে তোমাকে সাবমিট করতে হবে। আবার দেখো যে মোট সম্পদ 50 লাখ টাকার কম হলেও কিন্তু নিচের কারণগুলো যদি দেখা দেয়, তাহলে কিন্তু তোমাকে IT10B এই ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাকে এটা স্টেটমেন্টটা তোমাকে সাবমিট করতে হবে। স্টেটমেন্টের নামটা কি? স্টেটমেন্টের নাম হচ্ছে স্টেটমেন্ট অফ অ্যাসেট, লাইবিলিটি অ্যান্ড এক্সপেন্সেস। এটা হচ্ছে IT10B। তো তোমার যদি 50 লক্ষ টাকার কম আসে, ধরো তোমার 40 লক্ষ টাকা আছে, তাহলে তো তোমাকে দিতে হবে না, তাই না? কিন্তু এখানে কথা বলেছে যে তোমার নিজ নামে যদি কোনো কোনো সময় একটা মোটর গাড়ি থেকে থাকে, যদি তোমার কোনো মোটর কার থেকে থাকে, মোটর গাড়ি, তোমার যদি এই আহ, এখানে কি বলছে দেখো, আহ, মোটর কার, মোটর কার বলছে। তো এখানে যদি তোমার কোনো মোটর কার থেকে থাকে, কোনো এক সময় থেকে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, IT10B-টা দিতে হবে। যে কোনো সময় থাকলেই হবে। এখন যে আসে না, এক সময় ছিল, তখন তুমি এটা সেল করে দিয়েছো, এখন নেই, তারপর তোমাকে IT10B তোমার জন্য বাধ্যতামূলক। আর যে আগে গাড়ি ছিল বিক্রি করে দিয়েছো, তবু IT10B-টা তোমার জন্য বাধ্যতামূলক।
আবার দেখো তোমার 50 লক্ষ টাকা নেই, 50 লক্ষ টাকার কম তোমার অ্যাসেট আছে, কিন্তু এই অ্যাসেটের মধ্যে তোমার একটা সিটি কর্পোরেশন এরিয়াতে তোমার একটা ফ্ল্যাট বাড়ি আছে, ফ্ল্যাট বাড়ি আছে, অ্যাপয়েন্টমেন্টে তুমি বুকিং দিয়েছো। তাহলে কিন্তু তোমাকে এই IT10B-টা কি করতে হবে, সাবমিট করতে হবে। দেখো চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ধরো তোমার 12 লক্ষ টাকার একটা অ্যাপার্টমেন্টে তুমি বুকিং দিয়েছো, তাহলে তোমাকে কি করতে হবে, এই স্টেটমেন্ট IT10B-টা অবশ্যই সাবমিট করতে হবে। যে কোনো রকম সম্পদ যদি তোমার থেকে থাকে, ধরো বিদেশে তোমার কোনো সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি আছে, শেয়ার আছে, জমি আছে, অনেকগুলো কিছু আছে তোমার বিদেশে আছে। তো বিদেশে যদি এসব থেকে থাকে তাহলে তোমাকে কি IT10B-টা সাবমিট করতে হবে, বিদেশে কোনো যদি সম্পদ থেকে থাকে। অর্থাৎ মালয়েশিয়াতে তোমার মনে করো অ্যাকাউন্টে 2000 রিঙ্গিত আছে, মালয়েশিয়ার অ্যাকাউন্টে তোমার 2000 রিঙ্গিত আছে, তাহলে তোমাকে এটা সাবমিট করতে হবে। বিদেশে কোনো অ্যাসেট, এই যে ওনার্স অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, এই যেটা দেখছো, ওনার্স অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, এই যে ওনার্স অ্যাসেট আউটসাইড বাংলাদেশ। অর্থাৎ যে কোনো সম্পদ যদি তোমার ব্যাংক আউটসাইড বাংলাদেশে তোমার যদি কোনো সম্পদ থেকে থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, IT10B-টা সাবমিট করতে হবে। মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্টে তোমার 2000 রিঙ্গিত আছে, কোনো সমস্যা নেই, রিটার্ন IT10B-টা দিয়ে দাও। এখন কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর, তুমি শেয়ার হোল্ডার প্লাস ডিরেক্টর, যে কোনো কোম্পানির ডিরেক্টর প্লাস শেয়ার হোল্ডার যদি তুমি হও, তাহলে তোমাকে এই IT10B স্টেটমেন্ট জমা দিতে হবে। দেখো যে XYZ একটা কোম্পানি, ওর 15% শেয়ার আছে তোমার, ঠিক আছে, 15% শেয়ার আছে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই স্টেটমেন্টটা দিতে হবে, এবং তুমি ওখানকার ডিরেক্টরও, তোমার শেয়ার হোল্ডার প্লাস ডিরেক্টর, তোমাকে কি করতে হবে, এই স্টেটমেন্টটা দিতে হবে। শেয়ার হোল্ডার ডিরেক্টর বলছে, ডিরেক্টর এবং শেয়ার হোল্ডার ডিরেক্টর, শেয়ারও আছে এবং তোমার ডিরেক্টর। আচ্ছা, বিদেশি ব্যক্তি নন বাংলাদেশি যারা, অর্থাৎ এক কথায় বিদেশি, আমরা যাকে বলি ফরেনার, বিদেশি বলি না ওটা, ওরা যদি হয়, বা নন রেসিডেন্ট বাংলাদেশি, বাংলাদেশি আইডি কার্ড আছে তার, বাংলাদেশের সে ভোটার, বাংলাদেশে তার জন্ম, কিন্তু সে নন রেসিডেন্ট, সামহাউ সে 183 ডেজ, ওই যে পড়েছিলাম না, প্লাস 90 ডেজ, অথবা 90 ডেজ প্লাস 365 ডেজ প্রিসিডিং ইমিডিয়েটলি 4 ইয়ার্স, যদি এরকম ক্রাইটেরিয়া ফুলফিল না করে, তাহলে তো সে নন রেসিডেন্ট হয়ে গেল, কিন্তু বেচারা কিন্তু বাংলাদেশি, তাদের কথা বলছি। তারা কি হবে, তাদেরকে কি করতে হবে, এই স্টেটমেন্টটা সাবমিট করতে হবে। তো এ অবস্থিত বাংলাদেশে অবস্থিত, এবং এটা সাবমিট করতে হবে কোনটার জন্য, তাদের যে বাংলাদেশে যে সম্পদটা আছে, তা শুধু শুধু সেটুকুর জন্য, যারা এই যে যারা নন রেসিডেন্ট, আর যারা নন রেসিডেন্ট, যারা নন বাংলাদেশি এবং যারা নন রেসিডেন্ট বাংলাদেশি, তাদের জন্য, ঠিক আছে। তারা কি করবে, শুধুমাত্র বাংলাদেশে অবস্থিত সম্পদের জন্য IT10B-টা জমা দেবে, অর্থাৎ IT10B যখন জমা দেবে, তখন শুধু বাংলাদেশের যে সম্পদটা আছে সেটুকু তারা শুধু সেখানে উল্লেখ করবে, কারা, যারা বিদেশি এবং যারা নন রেসিডেন্ট বাংলাদেশি তারা। এখন দেখো, যদি এই যে বললাম একই কথা, নন বাংলাদেশি বিদেশি হন, অথবা আপনি যদি নন রেসিডেন্ট বাংলাদেশি হন, তাহলে আপনাকে IT10B-টা দিতে হবে, এবং শুধুমাত্র বাংলাদেশের সম্পদের জন্য, বিদেশে থাকা সম্পদ দেখাতে হবে না, বাংলাদেশের সম্পদের তালিকা IT10B-তে দিতে হবে। ধরো নন বাংলাদেশি যে আছে, সে আব্দুর রহিম, সে ইউকেতে থাকে, তার সম্পদ হচ্ছে ইউকেতে আছে 2 কোটি টাকা, দুবাইতে আছে একটা ফ্ল্যাট, 1 কোটি টাকার একটা ফ্ল্যাট আছে, ঢাকাতে 25 লক্ষ টাকার কি আছে, একটা ফ্ল্যাট আছে। তাহলে কি হবে, আব্দুর রহিম IT10B ফিল আপ করতে হবে, শুধুমাত্র এই 25 লক্ষ টাকা দেখিয়ে সে IT10B-টা ফিল আপ করবে। কিন্তু সে যদি নন রেসিডেন্ট না হয়, নন রেসিডেন্ট বাংলাদেশি না হয়, বা ফরেনার না হয়, সে যদি বাংলাদেশের রেসিডেন্ট হয়, তাহলে কি হবে, তাহলে কিন্তু পুরোটা আসবে। সে যদি বাংলাদেশে হয়, তাহলে তার পুরো দেশ এবং বিদেশের দুটোই আসবে। এখন দেখো যারা ফরেন সিটিজেন আছে, যেমন মিস্টার জনসন, তিনি হচ্ছেন USA সিটিজেন,
তার একটা 50 লক্ষ টাকার একটা প্লট আছে বাংলাদেশে। তো তাকে IT-10B টা ফিল আপ করে দিতে হবে এবং সে বাংলাদেশে যে প্লটটুকু আছে সেই প্লটটা সে রিটেনে সাবমিট করবে, মানে IT-10B তে সাবমিট করবে। তার USA তে গাড়ি বাড়ি সব আছে, সেগুলো এখানে লাগবে না। যারা ফরেন সিটিজেনের কথা বলছি, কেমন? তো এটাই সংক্ষেপে আমরা বললাম যে নন রেসিডেন্ট হলে লাগবে, নন বাংলাদেশি ফরেনার সিটিজেন হলে লাগবে, বাংলাদেশি রেসিডেন্ট হলেও লাগবে। তবে এখানে কথা হচ্ছে এই যে নন রেসিডেন্ট বাংলাদেশি যারা এবং নন বাংলাদেশি যারা, মানে যারা কমপ্লিট ফরেনার মানে কমপ্লিট বিদেশি, তারা শুধু বাংলাদেশের যে সম্পদটুকু আছে ততটুকু দেখাবে। আর যারা বাংলাদেশি রেসিডেন্ট তারা দেশ এবং বিদেশের সবগুলো IT-10B তে দেখাবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে বলেছে যে IT-10B তে যে সম্পদ দেখানো হচ্ছে, বারবার আমরা বলতেছি IT-10B তে যে সম্পদ দেখানো হচ্ছে, তো এটা কোথায় দেখায় IT-10B তে সম্পদটা? এই দেখো, এখানে দেখো একটা ওপেনিং আছে, নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ার, ইনকাম ইয়ারে তোমার 36 লক্ষ টাকা ছিল, এটা এনার 36 লক্ষ টাকা ছিল এবং ক্লোজিং নিট ওয়েলথ হচ্ছে তোমার 38,84,000 টাকার মতো। তো এখানে কিন্তু তার 50 লক্ষ টাকা কিন্তু তার কিন্তু ফিল আপ হয়নি, তারপরেও সে IT-10B টা ফিল আপ করে দিচ্ছে। তো তার জন্য এটা বাধ্যতামূলক না, কিন্তু সে করছে। তো এখানে আমরা দেখব যে নিট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা আছে সেখানে ফিগারটা কত আছে। হ্যাঁ, এইটা আমরা ফোকাস করব এই জায়গাটা। ঠিক আছে? কত নাম্বার? 5 নাম্বার। ওকে, আচ্ছা ঠিক আছে। তো ওই ফিগারটা যেটা থাকবে সেটা দেখব আমরা কত। তা ওটার উপর আমাদের যে চার্ট আছে, চার্ট অনুযায়ী আমরা সারচার্জ দিয়ে দেব, সহজ কথা। আর যে ও সারচার্জ যেটা হয়, সারচার্জটা কিন্তু হচ্ছে ওয়েলথ সারচার্জ আছে, টোবাকো সারচার্জ আছে, তারপরে এনভায়রনমেন্টাল সারচার্জ আছে। এগুলোর সাথে কিন্তু ইন্টারেস্ট থাকলে ইন্টারেস্ট অ্যাড হতে পারে, ফাইন থাকলে ফাইন অ্যাড হতে পারে, অথবা আদার কোনো পেমেন্ট থাকলে এগুলো পেমেন্ট হতে পারে। সবগুলো মিলে কিন্তু প্লাস তো তোমার একটা ট্যাক্স পেয়েবল একটা অ্যামাউন্ট তো আছেই। তো এইগুলা সবগুলা মিলে তোমার মনে করো গভর্নমেন্টকে বাৎসরিক যে টাকাটা আমরা দেই, মানে একটা যে, টাকা তো আমরা প্রতি বছরও দিই, TDS যেগুলা কাটে, স্যালারি থেকে কাটে, প্রতি বছরই দেই, কিন্তু ক্যালকুলেশনটা হবে এরকম যে এগুলা সবগুলো মিলেই আমরা গভর্নমেন্টকে টাকা দেবো। ঠিক আছে? ও হ্যাঁ, এই যে চার্টটা দেখো, যেখানে দেখো যে নিট সম্পদ বলছে না, যে 5 নম্বর, ওই 5 নম্বরে যদি তোমার 4 কোটি টাকা থাকে তাহলে তোমাকে সারচার্জ দিতে হবে না। যদি তোমার 4 কোটি টাকা থেকে 10 কোটি টাকা থাকে তাহলে 10%, 4 কোটি থেকে 10 কোটি, 4 থেকে 10 10, 10 থেকে 20, 20 থেকে 50, অ্যাবভ 50, এবার মনে রাখবা। 4 কোটি নীল, তারপর 4 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 50, 50 এর অ্যাবভ, 10, 20, 30, 35। তাহলে 4 কোটি হলে শূন্য, 4 থেকে 10, 10%, সহজ না? 4 থেকে 10 হলে 10%, 10 থেকে 20, 20, 20 মানে 20, 20 হলে 20%, তারপরে 20 থেকে কিন্তু 30 না, 20 থেকে একদম 50, মানে এই রেঞ্জটা অনেক বড়। 20 থেকে 50 হলে তোমাকে দিতে হবে 30%, যা 10 10 করে বাড়তেছে। শেষে এসে তোমার হলো কত? অ্যাবভ 50 লক্ষ টাকার উপরে যদি তোমার হয় তাহলে ওই 5 নম্বরটা, ঠিক আছে, রিটার্ন IT-10B 5 নম্বরটা যদি 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে তোমাকে 50 লক্ষ না, 50 কোটি, 50 কোটি টাকার বেশি হয় তাহলে তোমাকে কি করতে হবে? 35% দিতে হবে। কার উপরে বলো তো? হ্যাঁ, 50 কোটির উপরে না, দিতে হবে হচ্ছে ট্যাক্স, যেটা মানে ট্যাক্স পেয়েবল যেটা হয়েছে ওইটার উপরে। এখানে লিখেছি যে ট্যাক্স পেয়েবল গুণন রেট অফ সারচার্জ, অর্থাৎ যেটা তোমার ট্যাক্স আসবে, ট্যাক্স আফটার রিবেট যেটা আসবে সেটার উপরে তোমাকে এই হার দিয়ে গুণ করতে হবে। কিন্তু এগুলা হচ্ছে তোমার মেজারমেন্ট। 4 কোটি, 4 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 50, এবং 50, এগুলো হচ্ছে মেজারমেন্ট। অর্থাৎ তোমার ওই 5 নম্বরটা নিট ওয়েলথ পরিসম্পদটা কতটুকু থাকলে তুমি কত পার্সেন্ট নিবা, ওই এবং ওই পেয়েবেলটাকে গুণ করার জন্য, এটা হচ্ছে ওই মেজারমেন্টটা। তোমাকে এটা খেয়াল করে এই রেটটা কালেক্ট করতে হবে, কালেক্ট করে তোমাকে যে ট্যাক্স আফটার রিবেট আছে ওইটা গুণ করে তোমাকে সারচার্জ বের করতে হবে। ঠিক আছে? আর 2 নম্বরে দেখো যে তোমার 4 থেকে 10 হলে 10% তো বলছে। এখন যদি মনে করো তোমার 4 কোটি টাকার কম আছে সম্পত্তি, হ্যাঁ, 4 কোটি টাকার কম আছে, কিন্তু তোমার স্বীয় নামে একের অধিক গাড়ি আছে, নিজের নামে
তোমার নিজের নামে একের অধিক গাড়ি আছে, তাহলে কিন্তু তোমাকে 0% হবে না, তখন তোমার হবে 10%। তোমার 4 কোটি টাকা পর্যন্ত শূন্য, কিন্তু তোমার যদি স্বীয় নামে, তোমার নিজের নামে যদি 2টা গাড়ি থাকে বা 3টা গাড়ি থাকে, একটা তোমার বাবা দিছে, একটা তোমার শ্বশুর যৌতুক দিছে, আর একটা তোমার সম্বন্ধী গিফট করছে বিয়েতে, হ্যাঁ, তো এরকম যদি হয়, যৌতুক টৌতুক নেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, নেওয়া যাবে না, হারাম। তো এখন বলেছে যে যদি একের অধিক থাকে তাহলে হচ্ছে 10%। তারপরে হচ্ছে যে যদি তো আবার 8,000 বর্গফুটের অধিক আয়তনের যদি গৃহ সম্পত্তি থাকে, তাহলে 10% সারচার্জ দিতে হবে। এটা যদি 8,000 বর্গফুট থাকে, তাহলে আমি 10%টা কালেক্ট করবো এখান থেকে। যদি সিও নামে একের অধিক গাড়ি থাকে, তাহলে 10% এখান থেকে কালেক্ট করবো। কালেক্ট করে ওই যে নিট প্রফিট, নিট মানে ট্যাক্স পেয়েবল আফটার রিবেট যেটা আছে, ওটাকে গুণ করে দেবো। ঠিক আছে, আসছি, আমরা দেখবো এটা। সহজ না জিনিসগুলো? অনেক জিনিসগুলো সহজ, কিন্তু কিন্তু বারবার পড়তে হবে, বারবার শুনবেন, তাহলে জিনিসগুলো মনে থাকবে, একদম মানে জলবৎ তরঙ্গ হয়ে যাবে। রিভিশন, বারবার রিভিশন। আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, একই নামাজ প্রতিদিন পড়ি, একই সূরা, একই ওই কোরআন শরীফ থেকে একই জিনিস বারবার পড়ি। তো আমাদেরকে একটা জিনিস আমরা যত রিভিউ করব, রিপিট করব, নামাজ মানুষকে প্র্যাকটিসের দিকে নির্দেশ দেয়। অর্থাৎ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুচ্ছেদে বলছে, দেখো, যে নিট পরিসম্পদের মূল্য, মানে ওই যেটা বললাম যে নিট, ওই 5 নম্বরের কথা বললাম, নিট টোটাল নিট ওয়েলথ যেটা আছে, ওইটাই হবে এখানে ওই নিট সম্পদের মূল্যমানটা, এটা বলছে। আর যদি মোটর গাড়ি বলছি না, মোটর গাড়ি বলতে কি বোঝাচ্ছে, মোটর গাড়ির সংজ্ঞাও দিয়ে দিচ্ছে এখানে। তোমার নামে বাস আছে, তাহলে হবে না, ওটাকে মোটর গাড়ি বলবো না আমরা, বাসকে মোটর গাড়ি বলবো না। তোমার মিনি বাস আছে, ওটাকে মোটর গাড়ি বলবো না। কোস্টার মোটর গাড়ি বলবো না। প্রাইম মুভার মোটর গাড়ি বলবো না। ট্রাক মোটর গাড়ি বলবো না। লরি মোটর গাড়ি বলবো না। ট্যাঙ্ক লরি মোটর গাড়ি বলবো না। পিক আপ ভ্যান মোটর গাড়ি বলবো না। হিউম্যান হলার মোটর গাড়ি বলবো না। অটোরিকশা মোটর গাড়ি বলবো না। যৌতুক নিঃস্ব মোটর সাইকেল মোটর গাড়ি বলবো না। যৌতুক নেওয়া যাবে না, গুড। তারপরে বলছো এগুলো বাদে, হ্যাঁ, যেগুলো মোটরযান আছে সেগুলো অন্তর্ভুক্ত হবে, মোটর গাড়ির সংজ্ঞায় আসবে। যতগুলো বললাম, এতগুলো কি মোটর গাড়ির সংজ্ঞায় আসবে না, এগুলোকে আমরা মোটর গাড়ি বলবো না। তোমার কি আছে, প্রাইভেট কার আছে, তোমার একটা কার আছে, তোমার মাইক্রো বাস আছে, মাইক্রো আছে তোমার একটা, হ্যাঁ, একটা হাইস আছে, এটাকে আমরা মোটর গাড়ি বলে দেব। আচ্ছা, এখন তুমি তামাকের সাথে জড়িত হয়ে গেছো, তামাক বিড়ি এগুলা, হ্যাঁ, তো এইসবের একটা তামাক বিড়ি যারা, তাদের একটা স্ট্যান্ডার্ড একটা রেট আছে না, কোম্পানিগুলো বা যারা এটার সাথে জড়িত, তাদের একটা রেট আছে, হ্যাঁ, 45%, গুড। তো এখন শুধু 45% দিলে হবে না, ওটার সাথে আবার বলছে তুমি তো এইগুলা তামাকের সাথে জড়িত, ব্যবসা করো, তাহলে তোমাকে কি করতে হবে, 2.5% সারচার্জ দিতে হবে। কিসের উপরে সারচার্জ দিতে হবে? এই দেখো, আয়ের উপরে। এটা কিন্তু আয়ের উপরে তোমাকে সারচার্জ, অর্থাৎ এই যে ব্যবসা থেকে যেটা আয় হবে, ওই আয়ের উপরে 2.45% সারচার্জ দিতে হবে। কিন্তু এখানে কিন্তু বলছে এই রেটগুলা দিয়ে, যে বলছে সারচার্জের রেট আছে 1, 2, 3, 4টা রেট আছে, এই রেটটা কিন্তু মোট আয়ের উপরে না, এই রেটটা হচ্ছে ট্যাক্স পেয়েবেলের উপরে, অর্থাৎ ট্যাক্স পেয়েবেল আফটার রিবেট যেটা, সেটার উপরে এটা হবে। আর তামাকের ক্ষেত্রে যেটা আয় আছে, সেই অর্জিত আয়ের উপর 2.5% সারচার্জ হবে। আর বলছে তোমার যে স্কুল আছে, অর্থাৎ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আছে, ওখানে যারা প্রতিবন্ধীদের জন্য যদি আইনগতভাবে যে সুযোগ সুবিধার কথা বলা আছে, সেগুলো যদি ওখানে তাদের গম্যতার ক্ষেত্রে সেখানে যদি কোনো সুযোগ সুবিধা সেরকম ব্যবস্থা করা না হয়, তাহলে ওই স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যে আয় হবে, ওই আয়ের উপরে 25% সারচার্জ দিতে হবে। অনেক বড় ফিগার না? 25% সারচার্জ দিতে হবে যদি তুমি প্রতিবন্ধীদের ব্যক্তির জন্য আইনগত সুযোগ সুবিধা, উপযুক্ত ব্যবস্থা যদি না রাখো, তাহলে তোমাকে 25% ছাড় দিতে হবে। কিসের উপরে? আয়ের উপরে, গুড। এই দেখো একটা সহজ একটা অঙ্ক, হ্যাঁ, একটা কেস স্টাডি ধরো এটা। তো এখানে বলেছে যে ট্যাক্স লাইবিলিটি আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট, এই কত আছে তোমার? 45,000 টাকা আছে। 20 লক্ষ টাকা হচ্ছে তোমার ওপেনিং নিট, মানে নিট ওয়েলথ অ্যাজ পার লাস্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এটা আমরা ওপেনিং তোমার নিট ওয়েলথ ছিল এই বছরে তোমার 20,78,000 টাকা। আর এই মাসে তোমার অ্যাড হয়েছে যে 8,23,000,
যোগ করে হলো 29,01,000 টাকা। তো 29 লাখ টাকা হচ্ছে তোমার ওই 5 নম্বরে আছে। তোমার কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না। আবার ওরা বলেও দিয়েছে তোমার নিজ নামে কোনো মোটর গাড়ি নাই, তোমার হাউস প্রপার্টি নাই। তো এখানে তাহলে কি তোমার সারচার্জ কত আসবে? কোনো সারচার্জ আসবে না। কারণ এটা বাধ্যতামূলকও না। আমি যে আইটি 10B টা দিব, আইটি 10B টাও এখানে বাধ্যতামূলক না, কারণ আমার 50 লক্ষ টাকা এক্সিট করেনি। প্লাস আমার কখনো কোনো সময় একটা মোটর গাড়ি ছিল না। আমার কোনো হাউস প্রপার্টির সিটি কর্পোরেশন এরিয়াতে কোনো হাউস প্রপার্টি নেই। বিদেশেও আমার কোনো ইনকাম নেই, কোনো অ্যাসেট নেই। সো আমাকে আমার জন্য আইটি 10B টা বাধ্যতামূলক নয়। আর বলছে যে আমার আবার কি হবে, যে আমার 45% সরি কত মানে 45,000 টাকার উপরে আমি কোনো সারচার্জও দিব না, বিকজ আমার 4 কোটি টাকা এক্সিট করেনি। ঠিক আছে? ওইখানে যেটা বললাম, এইখানে যেটা বলেছি এটা হচ্ছে যে এই চারটা হচ্ছে যে আমি আইটি 10B সাবমিট করব কি করব না, মানে আমার জন্য বাধ্যতামূলক কিনা, এটার ক্রাইটেরিয়া হচ্ছে এই 50 লাখ টাকা সহ এই যে এগুলো। ঠিক আছে? এটা হচ্ছে আমি এই আইটি 10B ফিল আপ করবো কি করব না, বাধ্যকতা আছে কি আছে না, ওটার জন্য এই ক্রাইটেরিয়া। কিন্তু এটা এটা তো হচ্ছে তোমার রেট ক্যালকুলেশন। 4 কোটি হচ্ছে তোমার সারচার্জের যে রেটটা তুমি নিবা, এই রেটটা তুমি যে পিক করবা, এইটার ক্রাইটেরিয়া মানে এটার হচ্ছে কোন রেঞ্জে থাকলে তুমি কত পার্সেন্ট নিবা, সেটা হচ্ছে এইটা। তাহলে তোমার এখানে কোনো লাগছে না, মানে সারচার্জ হচ্ছে না। তারপরে দেখো তোমার ট্যাক্স পেয়েবেল আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট বলেছে যে কত, 1,60,000 টাকা। নিট ওয়েলথ বলেছে 2 কোটি কত 86,23,000 টাকা। 1,44,00,000 অ্যাড হলো, আর 4,30,00,000 প্লাস হচ্ছে তোমার ক্লোজিং, মানে নিট ওয়েলথ এই ইয়ার শেষে আপ টু অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত, এই পর্যন্ত তোমার নিট ওয়েলথ হতে 4,30,00,000, মানে 4 কোটি ক্রস করে গেছে। তো 4 কোটি ক্রস করে গেলে তোমার কত পার্সেন্ট হবে? গুড, 10%। তাহলে দেখো এই 10% আমি নিলাম কার উপরে? এই যে নিট পেয়েবেলটা আছে না 1,60,000, এই 1,60,000-এর উপরে আমি 10% নিয়ে নিলাম। আমার ট্যাক্স দিতে হবে, আমাকে ট্যাক্স লাইবিলিটি কত হবে ইনক্লুডিং সারচার্জ? এই 1,60,000 প্লাস হচ্ছে 1,60,000-এর উপর 10% 16,000, মোট 1,76,000 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে? এখন দেখো 8 লক্ষ টাকা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি আফটার ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট। এরপরে 8,81,00,000 প্লাস হচ্ছে তোমার ওপেনিং ছিল নিট ওয়েলথ, 24 লাখ টাকা অ্যাড হওয়ার পরে তোমার আসছে 9,05,31,000 টাকা তোমার হচ্ছে নিট ওয়েলথ আপ টু দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, দিস অ্যাসেসমেন্ট এই অ্যাসেসমেন্ট ইয়ার পর্যন্ত। তাহলে তোমার কত পিক করতে হবে ওখান থেকে? রেটটা 10%। গুড, রেটটা 10% পিক করে নিতে হবে। ওখান থেকে নেওয়ার পরে আমাকে রেটটা বের করতে হবে কার উপরে? এই যে ট্যাক্স লাইবিলিটি কত, 8 লাখ টাকার উপরে 10% 80,000 টাকা আমাকে দিতে হবে, 8,80,000 টাকা। ঠিক আছে? তাহলে এটা শেষ, এটা হয়ে গেল।